বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে ও সত্য প্রকাশে দেশীয় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 4 ঘণ্টা চলল অফিস, আদালত, ব্যাংক। কারফিউ শিথিলে রাজধানীতে তীব্র যানজট, ছেড়েছে দূরপাল্লার বাসও। বাসাবাড়িতে আজই চালু হতে পারে ইন্টারনেট, আশা আইসিটি প্রতিমন্ত্রী। দেশ আক্রান্ত হলে নীরব দর্শক থাকতে পারে না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয়, বলেছেন মির্জা ফখরুল। আন্দোলনে সহিংসতায় নিহতের সঠিক সংখ্যা জানা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সঙ্গেই আছে আন্তর্জাতিক সম্প্রদায়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের আবেদন খারিজ, বিচারে বাধা নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সর্বনাশকারীদের বিরুদ্ধে গণমানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রকে অকার্যকর করার দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও তার। বিদেশি গণমাধ্যমে অসত্য তথ্য প্রচারের মোকাবেলায় প্রকৃত তথ্য তুলে ধরতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রকনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতা, নাশকতার পর ব্যবসায়ীদের মতো সাংবাদিকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের সাথেও বুধবার মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন সাংবাদিকরা। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, যারা এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা এবং এত দ্রুত সময় গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে 71, 75 এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে, এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1-11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতা, নাশকতাকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসতে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে, সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা, মা, ভাই, বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্ব চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি। এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয়, এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। গুজব আর মিথ্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করতে সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসার কথাও বলেন শেখ হাসিনা। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল।
আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাসনা মোহাম্মদ হাশিম। দুপুরে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত। এ সময় মালয়েশিয়ার শ্রমশক্তি রপ্তানি আবারও চালু, মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মালয়েশিয়ার রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 দিন সাধারণ ছুটির পর অফিস আদালত ও বাণিজ্যিক ব্যাংকের বেশ কিছু শাখা খুলেছে আজ। ব্যাংকগুলোতে সীমিত পর্যায়ে লেনদেন হলেও প্রায় সব শাখায় ভিড় করেন গ্রাহকরা। শেয়ার বাজার ও বীমা কোম্পানিতেও লেনদেন ছিল প্রায় স্বাভাবিক। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কারফিউ শিথিলের পর বুধবার সীমিত পরিসরে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস। কড়া নিরাপত্তার মধ্যেই প্রায় স্বাভাবিক কার্যক্রম চলেছে সচিবালয়ে। সাধারণ ছুটির পর মতিঝিলের ব্যাংকপাড়াও সরগরম। সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন হয়েছে সীমিত পরিসরে। টাকা ছিল না পকেটে, ধার দেনা করে চলছি বাজার করে। আমরা স্বল্প আয়ের লোকজন, এই পরে আর ব্যাংক খুললো, আমি ব্যাংকে টাকা উঠাইতে আসছি। খুব কষ্ট হচ্ছে, যেহেতু আপনার সব কিছু তো বদ্ধ ছিল, তারপরে টাকা তুলতে পারি না। একটু আগে এটিএম বুথ চালু হয়েছে। পুবালিতে গেলাম, ওখানে একটু ভিড়। আবার পুবালিতে ওঠানোর পরে আমরা সোনালিতে আসলাম। টাকা তুলতে আসছি আর কি, 4-5 দিন তো বন্ধ ছিল, টাকা শেষ হয়ে গেছে আমার। আমাদের অফিসেও যেতে পারে নাই, মনে করেন যে টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারে না। টাকা না থাকার কারণে তো সমস্যা হয়, ওই জন্য টাকা তুলতে আসছি। উমরায় যাব, এর জন্য কিছু রিয়াল করার জন্য আসছি। তবে লেনদেন প্রায় স্বাভাবিক থাকলেও বেসরকারি ব্যাংকগুলোতে ভিড় ছিল তুলনামূলক কম। টাকা তুলছি এবং জমা দিচ্ছি, অন্যান্য ব্যাংকে তো লেনদেন করছি, কোনো সমস্যা নেই। ইউটিলিটি বিল দেওয়ার জন্য আজকে লাস্ট ডেট ছিল, এই জন্য ব্যাংকে এসেছে বিল দেওয়ার জন্য। ব্যাংকের শাখা প্রধানরা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। মানে এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি না। একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে টাকা ট্রান্সফার ঠিকমতোই হচ্ছে। আমাদের ক্লিয়ারিং চলছে, যেহেতু ক্লিয়ারিং তো জানেন অটোমেটিক, যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা হয়, এটা সুন্দরভাবে চলছে। চাপ মোটামুটি দুইটাই আছে, আমাদের টাকা যেরকম ডিপোজিট হচ্ছে এবং আমাদের উইথড্র ওরকম হচ্ছে। এদিকে সীমিত হলেও লেনদেন হয়েছে বীমা কোম্পানিগুলোতে। আজকে যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে কিছুটা সময়ে, এই সময়ের ভিতরে এসে এই প্রিমিয়াম দেওয়ার কাজটা সেরে নিলাম। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের অফিস খোলা আছে, সো আমাদের কাস্টমার যদি চান তারা এসে এখানে প্রিমিয়াম জমা দিতে পারবেন। পুরোদমে না হলেও শেয়ার বাজারেও লেনদেন হয়েছে। এদিন ঢাকার পুঁজিবাজারে সূচক কমেছে 95 পয়েন্ট, হাতবদল হয়েছে 159 কোটি টাকার শেয়ার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল ছিল। ফলে রাস্তায় বাড়ে মানুষের চাপ। ব্যক্তিগত গাড়ি এর বিপরীতে ছিল গণপরিবহন সংকট। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 6 দিন পর ঢাকার রাস্তা ফিরে পেয়েছে তার পুরনো চেহারা। সড়কে দীর্ঘ যানবাহনের সারি, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দেখা মিলেছে প্রচুর, কিন্তু সেই তুলনায় খুবই নগণ্য গণপরিবহন। 11টা থেকে 3টা পর্যন্ত অফিস খোলা থাকায় অনেকেই নেমে পড়েন রাস্তায়। ভোগান্তি থাকার পরও যেভাবে পেরেছেন যানবাহনে চেপে পৌঁছেছেন গন্তব্যে। তবে অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে নিজের নিরাপত্তার বিষয়টি। রাস্তায় যথেষ্ট সংখ্যক প্রাইভেট কারের সংখ্যাই বেশি, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। দীর্ঘ আজকে 1 সপ্তাহের উপরে কোনো টিপ মারতে পারি নাই। আমাদের অবস্থা খুবই খারাপ, মানে পিঠ দেওয়ালে ঢেকে গেছে গা। মানে একটা টিপ পাইছি, দেখি আল্লাহর রহমতে বাইরে আসতে পারে কিনা। আজকে শীতের পরে আমি জানি না কি হয়, তবে আমরা শীতের আগে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ আর কি। এতদিন তো বের হই নাই, আজকে বের হলাম। 7 ঘন্টা শীতল থাকাতে মানুষের জরুরি কাজগুলো সেরে নিচ্ছে,
এতে গাড়ির সংখ্যা অনেকটাই বেশি। আমরা যার যার জায়গা থেকে মোটামুটি আমাদের ট্রাফিক সদস্যরা চেষ্টা করতেছি এটা নিয়ন্ত্রণে রাখার। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে মেট্রো রেল, ফলে গণপরিবহনে বেড়েছে যাত্রীর চাপ। যানবাহন সংকটের ফলে অনেকে পায়ে হেঁটে যান গন্তব্যে। স্বাভাবিক দিনের মতোই রাস্তা পারাপারে পথচারীদের নিতে হচ্ছে সাবধানতা। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক, বাট তুলনামূলক জ্যাম একটু বেশি। কারফিউর পরে তো টাইম কম দেওয়া, 10টা থেকে 5টা, এর ভিতরে তো গাড়ি ঘোড়া খুব একটা বেশি নামে নাই। মৌচাক থেকে আসছি, এর মধ্যে শুধু ট্রাফিক পুলিশ ছাড়া অন্য কোনো আমি দেখিনি, আমার চোখে পড়েনি এই রোডে। এমন পরিস্থিতি আর কয়দিন থাকবে প্রশ্ন সাধারণ মানুষের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কারফিউ শিথিল করায় রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাসও চলাচল করেছে আজ। কাঙ্ক্ষিত গন্তব্যের বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, তবে আতঙ্ক কাটেনি তাদের। আর বাস চালু হওয়ায় খুশি পরিবহন সংশ্লিষ্টরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কারফিউ শিথিল ও সরকারি অফিস আদালত খুলে যাওয়ায় মহানগরীর সড়কগুলিতে গণপরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল বুধবার দুপুরে গিয়ে দেখা গেল ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জগামী দূরপাল্লার বাস কিছুক্ষণ পরপর ছেড়ে যাচ্ছিল। যাত্রীদের আনাগোনাও ছিল বেশ। পরিস্থিতি আমার কাছে শান্তই মনে হচ্ছে, তেমন কোনো ভীতিকর পরিস্থিতি আমি দেখি নাই। আতঙ্ক বিরাজ করতেছে, মোটামুটি আমাদের যেতে হবে, কর্মস্থলে যাচ্ছে। বের হয়েছি যখন রাস্তাঘাটে কি হয় বলা তো যায় না, তো মনে হচ্ছে ভালো হয়েছে বা হওয়ার আশা আছে, আশা রাখি ভালো হোক। যাত্রীরা জানান, বিগত কয়েকদিনের পরিস্থিতিতে তারা ছিলেন বেশ উদ্বিগ্ন। প্রায় এক সপ্তাহ দূরপাল্লার বাস বন্ধ থাকায় অনেকেই রাজধানীতে আটকা পড়েন। আমার কাছে এটা স্বস্তি মনে হইতেছে, কারণ হচ্ছে আমার বৃহস্পতিবারই ওইখান থেকে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, শুধু পরিবেশের কারণে যাইতে পারি না আর কি। মালয়েশিয়াতে আমি পড়াশোনা করি, তো ওইখানে থেকে আসার পর ঢাকায় আটকে যাই। মহাখালীতে আমার কাজিন ও ওর বাসায় এই 7 দিন ছিলাম। এখন আজকে গাড়ি চলতেছে দেখলাম সকাল থেকে, তো এখন বের হলাম যাওয়ার জন্য বাসায়। নির্দিষ্ট সময়ের জন্য হলেও আবার বাস চালু হওয়ায় খুশি পরিবহন শ্রমিক কর্মচারীরা। আমাদের মালিক পক্ষ বা আমরা ড্রাইভার স্টাফ শ্রমিকেরা সবাই কষ্ট করছি, বা সাধারণ জনগণরা অনেক কষ্ট করছে। প্রতিদিন আমাদের মিনিমাম 60-70 টাকারই ছাড়তাম ঢাকা থেকে। 1,50,000, 70,000, 80,000 সেল হইতো বন্ধ। আমরা সবসময় এখানে কর্মস্থলে আসি, যদি না আসতে পারি বা এরকম একটা দেশের পরিস্থিতি হলেও অবশ্যই খারাপ লাগে। যাত্রী, পরিবহন শ্রমিক, কর্মচারী, মালিক সবার প্রত্যাশা রাজধানী সহ সারা দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, যানবাহন চলাচলও স্বাভাবিক হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কারফিউর বিধিনিষেধের মধ্যে অন্য দিনের চেয়ে রাতে রাজধানীর ভিতরে বেড়েছে যানবাহন চলাচল। রাজধানীর রাতের চিত্র জানিয়েছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দিয়ে শুরু, এরপরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কারফিউ জারি করা হয় এবং সেই কারফিউ জারি করার পরে এই বুধবারই প্রথম অফিস আদালত সহ রাজধানীর জনজীবন অনেকটা স্বাভাবিক হয়। বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউর যেই বিধিনিষেধগুলো আছে সেগুলো শিথিল করা হয়, যেই কারণে দেখা যায় নগরীতে সেই সকাল থেকেই যানবাহন এবং মানুষের চলাফেরা বেড়েছে। দোকানপাট, অফিস আদালতগুলোর কার্যক্রমও সেভাবে বেড়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এই রাতেও রয়েছে। রাতে রাজধানীর ভেতরের যেই সড়কগুলো আছে, বাংলা মোটর, শাহবাগ, কারণবাজার, মগবাজার, নয়াপল্টন, ফকিরাপুল, এইসব এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে এবং মানুষের যাতায়াতও কিন্তু বেড়েছে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানা গেছে যে যেহেতু কারফিউ কয়েকদিন টানা চলছে, এর আগেও এই আন্দোলন কর্মসূচির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি, যেই কারণে তারা আসলে জীবিকার তাগিদেই বের হয়েছেন এবং এই কারফিউ চলমান থাকার পরও তারা আসলে বাইরে বের হয়ে তাদের যেই কাজকর্মগুলো সেগুলো সম্পন্ন করছেন। এটি সাধারণ মানুষ যেটি বলছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর বা রিক্সা চালক যারা আছেন, তারা একেবারেই আসলে বলছেন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঘরে বসে থেকে তাদের যেহেতু উপায় নেই, সেই কারণে তারা আসলে রাস্তায় বের হয়েছেন। একইভাবে যে নগরীর ভেতরে যেই গণপরিবহন সেই বাস যেগুলো সেগুলো আসলে ওইভাবে একেবারে পুরোদমে চালু না থাকলেও ব্যক্তিগত গাড়ির পণ্যবাহী যেই ট্রাকগুলো আছে, সিএনজি এবং রিক্সা, অন্যান্য যেই যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু নগরীর ভেতরে চলাচল করছে, যাতায়াত করছে এবং সাধারণ মানুষও সেই যানবাহনগুলো ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে। আর এই
রাজধানীর ঢাকার ভেতরের যেই সড়কগুলোর কথা বলছিলাম সেই সড়কগুলোতে আসলে শুরু থেকেই এদিকে কোনো সহিংস ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি সেই অর্থে দেখা যায়নি। সাধারণ মানুষ যেই কারণে আসলে এদিকে ভেতরে চলাফেরা করে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং সেখানে সাধারণ মানুষকে কারফিউর যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে অনেকেই আবার যেটি বলেছেন যে কারফিউতে আসলে মান্য বা অমান্য করলে কি এরকম শাস্তি বা কীরকম ব্যবস্থা আছে মান্য না করলে, সেই বিষয়গুলো অনেকেই জানেন না, যেই কারণে তারা দেখা যাচ্ছে যে অনেকে উৎসুক মানুষের মতো করে নগরীতে বের হয়েছেন বা বাসা থেকে বের হয়েছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে তারা যাতায়াত করছেন। তবে বলা চলে যে এই বুধবারে প্রথম দিন অফিস আদালত খুলে দেওয়ার পরে কারফিউ যে বিধিনিষেধ দিনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল, সেই শিথিলের ধারাবাহিকতা কিন্তু রাতেও দেখা যাচ্ছে যে মানুষের চলাচল বা যানবাহন চলাচলের সংখ্যা সেই প্রায় একই রকম আছে বা অন্যান্য দিনের কারফিউর যে চিত্র তার চেয়ে বলা চলে যে বেড়েছে। আসলে এই ছিল ঢাকার ভেতরে এই কারফিউর রাতের চিত্র। এদিকে আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি। আজকে রাত্রের মধ্যে আমরা ব্রডব্যান্ডটা দেওয়ার পরে আগামীকাল পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথে যে ম্যানেজমেন্ট এবং যে ট্রান্সমিশন লাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার সিকিউরিটি এবং এটার সাস্টেনেবিলিটি স্টেবিলিটি এগুলো আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। দেশ যখন আক্রান্ত, আওয়ামী লীগ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও তার কর্মীরা পালায় না, বিএনপি জামাতের তাণ্ডবের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। তাইমুর রশিদের রিপোর্ট। মোহাম্মদপুরের আদাবরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। মেট্রো রেলের 2টি স্টেশন পুড়ে ছাই, সরকারের সব অর্জনকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। বিএনপি নেতারা আর কত ধ্বংস চান সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, আজকে মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসের কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে। এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? এই দেশ আপনারা চান না, এই দুদিনে প্রমাণ হয়েছে। ওবায়দুল কাদের বলেন, জাতির এই দুর্যোগে শেখ হাসিনাই বিশ্বস্ত ঠিকানা। স্বাধীনতার আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলুন আগুন সন্ত্রাসে। এদিকে মোহাম্মদপুরের টাউন হলে আইহীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। অভিযোগ করেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনের ছদ্মাবরণে মানুষের উপর হামলা চালায় বিএনপি জামাত। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন, তারা যেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বা পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই।
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান জাহাঙ্গীর কবির নানক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের আন্দোলনের ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করতে হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিচ্ছে সরকার। বলেন, আওয়ামী লীগ দেউলিয়া দল, তাই বাহিনীগুলোর উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রেখেছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় করতেই বিএনপি ও তারেক রহমানকে সহিংসতার ঘটনায় জড়ানো হচ্ছে। তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে হেয় প্রতিপন্ন করা, তার ভাবমূর্তিকে বিনষ্ট করা, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। আমরা বারবার বলে আসছি যে কতজন মারা গেছেন, এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে, সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে, সেটাও তাদের গভর্নমেন্টের খুব স্পষ্ট করে সকলকে বলা, জনগণের সঙ্গে তুলে ধরা উচিত। আমরা আপনার আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটু নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোনো আপনার সমস্যা তৈরি করেছে, আপনি এটা পাবেন না। মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হলেও ছাত্রদের সাথে কোনো আলোচনা হয়নি। ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। বাচ্চা ছেলে 15 বছর বয়স, 16 বছর বয়স, সে তার মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসছে যে না আমি যাব। আপনার সাধারণ মানুষ বেরিয়ে এসছে যে না আমার ওদের সঙ্গে আমাকে যেতে হবে, কারণ আমার রুটির ব্যাপার আছে, আমার আজকে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমরা সেটা কুলিয়ে উঠতে পারছি। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। আন্দোলনকে আপনার দমন করার জন্যে এইরকম চরম শক্তি প্রয়োগ করা এবং সেখানে শত শত মানুষকে হত্যা করা, পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার আপনার কারফিউ দিয়ে, যে সেখানে আপনার এটা ইদানিংকালে হয়নি। সরকারের চরম ব্যর্থতায় সেটা প্রমাণিত হয়েছে। গত কয়েকদিনে দলের 2000-এরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পরিস্থিতি ভালো হলে কারফিউ উঠে যাবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন ও সহিংসতায় কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা জানা নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সহিংসতার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। আপনি নিশ্চিন্ত থাকেন। এ সময় পরিবারের সদস্যরা সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বজন হত্যার বিচার দাবি করেন। আমার তো সে ক্ষতি আর পূরণেরা করতে পারতেছে না, এরপর আর কি বলবো, আমরা শুধু একটাই বিচার চাই যে আমার স্বামীর যে হত্যা করে সেটার বিচার চাই। আমার আব্বুকে যারা মেরেছে তাদের আমি একদম বিচার চাই খারাপভাবে। আমার আব্বুকে যেভাবে তারা মেরেছে তাদেরকে এভাবেও শাস্তি দেওয়া উচিত। আমার বাবা কখনো আমার জানা মতে কারো কোনো ক্ষতি করে নাই। তিনি টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। টুরিস্ট পুলিশের কাজ কখনোই না যে কোনো মিছিল মিটিং সমাবেশে যাওয়া, তারা টুরিস্টদের নিয়ে কাজ করত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি জামায়াত। এখন আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পুলিশের কাছে যদি তারা এসা করে মামলা করে যে তা সে
নিখোঁজ সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখব, খতিয়ে দেখব। মনোবল সম্পূর্ণরূপে চাঙ্গা আছে এবং দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জনমনের স্বস্তি তৈরিতে কাজ করছে সরকার। পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে এমন আশা তার। আমরা কারফিউ রাখতে চাই না। আমি আগেই বলেছি, আমার থানা আগুন দিয়ে দিচ্ছে, আমাদের থানা আক্রমণ করছে, আমাদের পুলিশে মেরে ফেলছে, আমাদের তাই কেপিআই গুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের বিজিবি, আমাদের র্যাব, তাদের দায়িত্ব রয়েছে, তারা দায়িত্ব পালন করতে যেয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই জন্যই আমরা বাধ্য হয়ে আমরা সন্ধ্যা আইন, যেটাকে কারফিউ বলি, সেটা আমরা ইম্পোজ করেছি। আমরা সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি। আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পাশাপাশি বিদেশেও সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে দেশবিরোধী শক্তিরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাষ্ট্রীয় স্থাপনার নাশকতা এবং ক্ষয়ক্ষতি দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। তারা এসবের নিন্দা জানিয়েছেন বলেও জানান তিনি। ঢাকায় বিদেশি কূটনীতিকদের মেট্রো স্টেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও বিটিভি সহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি দেখিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কূটনীতিকরা বলেছেন তারা সরকারের সঙ্গে আছে। সরকারের অনুরোধে চলমান ঘটনায় বিদেশি দূতাবাসগুলো কোনো বিবৃতি দেয়নি বলেও জানান হাসান মাহমুদ। তিনি বলেন, পুলিশের গুলি ছোড়ার অনুমতি ছিল না বলেই বিটিভিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পাকিস্তানিদের সহায়তায় বিদেশে বিএনপি জামাত গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, বাংলাদেশ বিষয়ে আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ সহ ৬ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি গণবিজ্ঞপ্তি দিয়ে তথ্য উপাত্ত চাইবে। আগামী ৬ আগস্ট পর্যন্ত তথ্য দেয়া যাবে। গোলাম ময়নুর হাসানের রিপোর্ট। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোটা আন্দোলনের শিক্ষার্থী মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দুপুরে অনুষ্ঠিত ওই কমিটির প্রথম বৈঠক চলে একটানা প্রায় ৩.৫ ঘন্টা। পরে সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কমিটির প্রধান। গত ১৬ জুলাই ২০২৪ তারিখে ৬ জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং ৫ থেকে ১৬ জুলাই ২০২৪ সময়ে সংগঠিত অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি ৬ আগস্ট ২০২৪-এর মধ্যে সরাসরি ডাকযোগে ইমেইলের মাধ্যমে প্রদান করিতে পারিবেন। ইতিমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং। তিনি জানান, শুধু ৬ জনের মৃত্যুর ঘটনায় আপাতত তদন্ত হবে। বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। টার্মস অফ রেফারেন্স আছে আমাদের, যেটা আমরা সেই টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কার্যক্রম করব। সেখানে যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই ৬ জনের ব্যাপারেই বলা আছে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিষয়ে তদন্তে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। এদিকে ঢাকায় 24 ঘন্টায় 1758 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতিকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। কোটা আন্দোলনকে ঘিরে গেল 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালায় নাশকতাকারীরা। পালিয়ে যায় 826 জন বন্দী। লুট করা হয় কারারক্ষীদের অস্ত্র। ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে সংবাদ সম্মেলন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান। জানান, পলাতক জঙ্গিরা যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। 7 জন আরও জঙ্গি পলাতক আছে, তাদের বিষয়ে আমরা কাজ করতেছি এবং তাদেরকে শনাক্তকরণের কাজ চলতেছে। তাদের স্থান শনাক্ত করে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। যারা এই হামলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে শনাক্ত করা গিয়েছে, 2-1 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই এর ঘটনার সাথে জড়িত থাকুক সকলকেই শনাক্ত করা হবে, সকলকেই আইনের আওতায় আনা হবে। এদিকে রাজধানীর মহাখালীতে সেতু ভবনে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আর নাশকতামূলক কর্মকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে বিএনপি জামাতের 7 নেতাকেও গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। বিএনপিরও এবং জামাতের কিছু নেতৃবৃন্দকে আজকে আমরা সেই ঘটনায়, সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি। যেমন আমরা SM জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল এবং সে 18 সনে বিএনপি থেকে নির্বাচন করেছিল। তারপরে সানিয়াত বুলু, বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল। এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান, এবং জামাতের ছিল রেজাউল করিম ভাটারাতানা, জামাত ইসলামের সভাপতি। জামাত এবং বিএনপি একই কায়দায়, বিশেষ করে বিটিভি ভবন, সেতু ভবন, ডাটা সেন্টার এবং আমাদের মেট্রো রেল, সবগুলি জায়গাতে তারা একই কায়দায় তারা গান পাউডার এনে তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীরা নয়, জামাত বিএনপি রাজধানীতে তাণ্ডব চালিয়েছে। বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসীরা, তারা এই ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে। আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 154টি মামলা এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। এইখানে কারা কারা বিনিয়োগ করেছে সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আরও পাচ্ছি। আর ভিডিও ফুটেজগুলো আমরা বিশ্লেষণ করছি। নাশকতাকারীদের ধরতে অব্যাহত রয়েছে সাঁড়াশি অভিযান। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলা চালু রইল। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর প্রেক্ষিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়, তবে আদালত সে আবেদন খারিজ করে দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের দাবি, ডক্টর ইউনূসের মামলা খারিজ না হওয়ার সুযোগ নেই। আর ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আবারও আপিলে যাবেন তারা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষাকে আপাতত অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু এই সপ্তাহটা কারফিউ বলবৎ আছে এবং জেলা প্রশাসকদেরকে ইতিমধ্যেই সেই এখতিয়ার দেওয়া হয়েছে, তারা তাদের জেলার অবস্থা বুঝে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন এবং সেইটা আমরা যেই সিদ্ধান্তটা পাবো সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের হতে পারে, বিদ্যালয় পর্যায়ের জন্য এক ধরনের হতে পারে। সেটা আমরা যখন ইন্টারনেট যদি পুরোপুরি সচল হয় তখন সেটা একটা ব্যবস্থা নেওয়া হবে। 4 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো। কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডই মুভমেন্ট পাস হিসেবে গণ্য হবে। গাজীপুর ও চট্টগ্রাম থেকে প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট।
সারা দেশে কারফিউ এবং সাধারণ ছুটি ঘোষণায় 4 দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকেই দলে দলে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন পোশাক কর্মীরা। গাজীপুরে সকাল 10টা থেকে কারফিউ শিথিল করার পাশাপাশি পোশাক কারখানাগুলো বুধবার থেকে একযোগে চালু করা হয়। কর্মক্ষেত্রে যোগ দিয়ে খুশি পোশাক শ্রমিকরা। 4 দিন পরে আমরা কাজে আসতে পারছি, আমাদের ফ্যাক্টরি খুলছে, আমরা এখন কাজে জয়েন করাতে আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালোভাবে অফিসে আসছি, কাজ করতেছি, কোনো সমস্যা নাই। আমাদের ডিউটিতে আইছি, ভালো মোটামুটি ডিউটি করতেছি, সবার সাথে দেখা হলো, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকদিন বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে তাদের। ক্ষতি পুষিয়ে নিতে এবং দেশের অর্থনীতির চাকা চালু রাখতে সরকারের সব ধরনের সহযোগিতা চান তারা। সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের প্রশাসনের মাধ্যমে যেন আমরা আমাদের যারা ওয়ার্কার শ্রমিক যারা আছেন তারা যেন যাতায়াতের সুবিধা পায়। আর আমাদের যে ক্ষতিগুলো হয়ে গেছে, আমরা যদি কোনো কোটা আন্দোলন আর না হয় তাহলে আমরা আমাদের ক্ষতিগুলো আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে শ্রমিকদের নিরাপত্তায় মাঠে রয়েছে বিজিবি সদস্য সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা সর্বদা চেষ্টা করব যাতে গার্মেন্টস বা এই পোশাক শিল্প যাতে আমাদের দেশে নিরাপদে থাকে, পোশাক শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, সেজন্য আমরা সর্বদা বিজিবি প্রস্তুত রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। অন্যদিকে চট্টগ্রামে পোশাক কারখানাগুলো মঙ্গলবার থেকেই চালু হয়। বিজিএমইএ জানিয়েছে চট্টগ্রামে 600 গার্মেন্টস কারখানার মধ্যে 350টির মতো কারখানা চালু রয়েছে। তবে কয়েকজন মালিক ইন্টারনেটের কারণে বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ করতে পারছেন না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং পোশাক শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ এই কর্মসূচির আয়োজন করে। সাংবাদিক নেতারা অভিযোগ করেন কর্মক্ষেত্রে নিরাপদ নয় গণমাধ্যম কর্মীরা। কোটা বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান তারা। গত কয়েকদিনে ঘটে যাওয়া জুলুম, নির্যাতন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন সাংবাদিকরা। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে বিদ্যমান কারফিউতে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাবার বিতরণ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। চলমান কারফিউতে আইনহীন মানুষের নাজুক অবস্থা বিদ্যমান। তাদের মুখে হাসি ফোটাতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগ নেয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিল। এর অংশ হিসেবে চলমান কারফিউতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে ও সত্য প্রকাশে দেশীয় গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 4 ঘণ্টা চলল অফিস, আদালত, ব্যাংক। কারফিউ শিথিলে রাজধানীতে তীব্র যানজট, ছেড়েছে দূরপাল্লার বাসও। বাসাবাড়িতে আজই চালু হতে পারে ইন্টারনেট, আশা আইসিটি প্রতিমন্ত্রীর। দেশে আক্রান্ত হলে নীরব দর্শক থাকতে পারে না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয়, বলেছেন মির্জা ফখরুল। আন্দোলনে সহিংসতা নিহত সঠিক সংখ্যা জানা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সঙ্গে আছে আন্তর্জাতিক সম্প্রদায়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের আবেদন খারিজ, বিচারে বাধা নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।